আগের ভিডিওতে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে ডিসকাস করছিলাম এবং সেখানে এটা শিখেছিলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যদি কোনো একটা মৌলের অবস্থানকে যদি খুঁজে বের করতে হয় তাহলে কি কি নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি মৌলটি এস ব্লকের মৌল হয় তাহলে তার অবস্থান খুঁজে পেতে গেলে কি কি নিয়ম রয়েছে। যদি মৌলটি পি ব্লকের মৌল হয় তাহলে তার অবস্থান খুঁজে পেতে গেলে কি কি নিয়ম রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ডি ব্লক যেহেতু সিলেবাসের আন্ডারে আসছে না তাই জন্য ডি ব্লকটা না করলেও চলবে, এফ ব্লকটা না করলেও চলবে, ঠিক আছে। এবারে পি ব্লক মানেটা কি, এস ব্লক মানেটা কি, এই ডি ব্লক মানেটা কি, এফ ব্লক মানেটা কি, এই সম্পর্কে কিন্তু কোনো আলোচনা করানো হয়নি, কারণ এটা তোমাদের আউট অফ সিলেবাস ছিল, ঠিক আছে। এস ব্লক পি ব্লক কিন্তু যারা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়বে এবং যারা 11-12 কেমিস্ট্রি পড়বে সেখানে পর্যায় সারণীতে তোমাদেরকে এগুলো ডিটেইলসে আলোচনা করা হবে। তো অনেক ছেলে মেয়ে আছে যাদের কিউরিওসিটি খুব বেশি, তারা জানতে চাইছো যে না স্যার এখনই বুঝবো এস ব্লক মানে কি, পি ব্লক মানে কি, মুখস্থ করব না। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে যে আলোচনাগুলো করা হবে সেটা কিন্তু আউট অফ সিলেবাস, শুধুমাত্র জানার জন্য, শুধুমাত্র বোঝার জন্য এই ভিডিওটা কিন্তু বিশাল হেল্পফুল হবে। যদি এই ভিডিওটার আজকের ভিডিওতে, আজকের সেশনে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা যদি ভালো করে বুঝতে পেরে যাও তাহলে কিন্তু পর্যায় সারণী কিন্তু হাতের মুঠোয় থাকবে। তুমি ইজিলি বুঝতে পারবে যে কেন এস ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে এই নিয়মটা রয়েছে, কেন পি ব্লকের মৌলের ক্ষেত্রে অবস্থান বের করতে গেলে এই নিয়মটা রয়েছে, ঠিক আছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, কিন্তু আলোচনাটা বিশাল ইন্টারেস্টিং হবে। তো চলো আজকের ভিডিও শুরু করছি। দেখতেই পাচ্ছ যদি কোনো একটা মৌলের অবস্থানকে যদি খুঁজে বের করতে হয় তাহলে ওই স্পেসিফিক মৌলটার ইলেকট্রন বিন্যাসটা কি করে হচ্ছে সেটা জানতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস তো ক্লাস 9-এ শেখানো হয়েছিল, এখন ক্লাস 9-এ অনেক ছেলে মেয়ে ইলেকট্রন বিন্যাস শিখেছিল কিন্তু ভুলে গেছো। যেহেতু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অবস্থানটাই খুঁজে বের, মানে আজকের আলোচনাতে শুধুমাত্র কোনো একটা মৌলের অবস্থানটা খুঁজে বের করবো, তাই জন্য আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা রিভাইজ করিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, ইলেকট্রন বিন্যাস করার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে, একটা মেথড তোমরা অলরেডি ক্লাস 9-এ শিখে এসছো, আরেকটা মেথড যেটা রয়েছে যার সাহায্যে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থানকে খুঁজে বের করব, সেই মেথডটা কিন্তু আজকে শিখতে হবে। ওই মেথডটা যদি শিখে যাও তাহলে কিন্তু ইজিলি সব ব্যাপারটা বুঝতে পারবে। চলো, তো প্রথম যে মেথডটা রয়েছে এই মেথডটা তোমাদের ক্লাস 9-এ শেখানো হয়েছিল। নর্মাল আমরা এখানে কোনো একটা ইলেকট্রন কোন কক্ষে আছে এগুলো তো ক্লাস 9-এ শিখেছিলে, সেটা নিয়ে শুধুমাত্র আলোচনা করছি, জাস্ট রিভিশন করবো, ঠিক আছে। কি বলছে বলো তো? বলছে এই নিয়মের সাহায্যে আমরা জানতে পারবো ইলেকট্রনটি কোন কক্ষে অবস্থিত। কক্ষের ধারণা তো ক্লাস 9-এ দেওয়া হয়েছিল, আমি আরেকবারটি কক্ষের ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, অবশ্যই ইলেকট্রনগুলো যে, দেখো কোনো একটা মৌলের ভিতরে নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষে আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে। এখন কক্ষকে নির্দেশ করার জন্য কিছু কোয়ান্টাম সংখ্যা তোমাদেরকে পড়তে হবে। তার মধ্যে একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি ক্লাস 11-এ আলোচনা করা হবে, শুধুমাত্র এইটুকু জেনে রাখো, একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যেটাকে বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা পড়বো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে পড়বো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব। এই এন এর মানটা কি প্রকাশ করে? এই এন এর মানটা প্রকাশ করে যে মৌলটি কোন কক্ষতে অবস্থিত, ঠিক আছে। তোমরা জানো যে কিছু কিছু কক্ষ, মানে আমাদের 4টে কক্ষ রয়েছে, 4টে কক্ষ অ্যাকচুয়ালি নেই, 4টের বেশি কক্ষ রয়েছে, কিন্তু 4টে কক্ষই আমরা পড়ি। কি কি কক্ষ রয়েছে না, কে, এল, এম, এন, আরো রয়েছে এরকম। এখন কে এর ক্ষেত্রে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা এর মানটা হচ্ছে 1, এর ক্ষেত্রে আমার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এল এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এম এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এন এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ক্লাস 9-এ পড়েছিলে যে n এর মান 1 হলে কক্ষটা কে কক্ষ, n এর মান 2 হলে কক্ষটা হচ্ছে এল কক্ষ, n এর মান 3 হলে কক্ষটা হচ্ছে এম কক্ষ, n এর মান 4 হলে
কক্ষটা হচ্ছে এন কক্ষ। আরো এরকম আরো রয়েছে, শুধুমাত্র এতটা পর্যন্ত জানলেই আমাদের কাজ চলে যায়, কারণ আমরা তো 118 নম্বর মৌলের অবস্থান খুঁজে বের করবো না, মোটামুটি আমরা 36টা বা 40টা পর্যন্ত করলেই মোর দেন সাফিসিয়েন্ট, এর বেশি করতে আমাদের লাগে না। এখন এন এর মান 1, এন এর মান 2, এনটা কি? এই এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এবারে ম্যাক্সিমাম number of electron within a cell, সেল মানে হচ্ছে কক্ষ, সেল মানে হচ্ছে কক্ষ। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন উইদিন এ সেল, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে 2n²। এটাও তোমরা পড়েছিলে যে কোনো একটা কক্ষতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন উইদিন এ সেল মানে কোনো একটা কক্ষতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকতে পারে তার মান হচ্ছে 2n²। তাহলে এই ফর্মুলাটা যদি এইখানে বসাও, তাহলে কে কক্ষতে সর্বোচ্চ ইলেকট্রন কত থাকতে পারে? 2 × 1² = 2। তুমি n এর জায়গায় কে কক্ষতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা যদি জানতে হয়, তুমি 2n² ফর্মুলা লাগাবে। যেহেতু কে কক্ষের ক্ষেত্রে n এর মান 2, তাহলে 2 × 1² = 2। তাহলে কে কক্ষতে ম্যাক্সিমাম যে ইলেকট্রন থাকতে পারে তার মান হচ্ছে 2। এল কক্ষতে ম্যাক্সিমাম যে ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে 2 × 2²। 2 × 2² যদি করো তাহলে সেটা 8 আসবে। এম কক্ষতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা যদি বের করতে হয়, তাহলে 2 × 3² এটা হবে 18। এন কক্ষতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা হচ্ছে 2 × 4², তার মানে এখানে হচ্ছে 32। কি বলছি বুঝতে পারছো? এগুলো তো ক্লাস 9-এ শেখানো হয়েছিল। এবারে তুমি যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাইছো তাহলে তুমি এই সূত্র অনুসারে করতে পারো। দেখো কিরকম করে করব। প্রথমে আছে হাইড্রোজেন, তারপরে আছে হিলিয়াম, তারপরে আছে লিথিয়াম, তারপরে আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন, তারপরে আছে কার্বন। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6। কি করে করবে? কারণ একটাই ইলেকট্রন হাইড্রোজেনের রয়েছে। হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনটা সবথেকে প্রথম কক্ষতে ঢুকবে, যেটা হচ্ছে n = 1। তাহলে কে কক্ষতে একটা ইলেকট্রন থাকবে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1, নরমাল 1 লিখবে। এরপরে এখানে রয়েছে হিলিয়াম। হিলিয়ামের কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে। 2টো ইলেকট্রন অবশ্যই কে কক্ষতে ঢুকবে, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে কত? 2। এবারে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। 3টে ইলেকট্রন কক্ষতে 3টে ইলেকট্রন ঢুকবে, তাহলে প্রথম 2টো ইলেকট্রন অবশ্যই কে কক্ষে ঢুকবে। 3টে ইলেকট্রন তো কে কক্ষতে ঢুকতে পারে না, 2টো ইলেকট্রন কে কক্ষতে ঢুকবে। তারপরে এখন একটা ইলেকট্রন পড়ে আছে, ওই বাকি একটা ইলেকট্রন থাকবে, সেটা কিন্তু এল কক্ষতে ঢুকবে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে হবে 2, 1। সিমিলারলি বেরিলিয়ামের ক্ষেত্রে কত হবে? বেরিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 4, লিথিয়াম তাহলে বেরিলিয়ামের 4খানা ইলেকট্রন রয়েছে, তার মধ্যে 2খানা ইলেকট্রন ঢুকবে কে কক্ষতে আর 2খানা ইলেকট্রন ঢুকবে এল কক্ষতে। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে এর যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা হবে 2, 2। এবারে বেরিলিয়াম বলছি, বোরন। বোরনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 5। তাহলে বোরনের ক্ষেত্রে 5খানা ইলেকট্রন রয়েছে, তার মধ্যে 2খানা ইলেকট্রন ঢুকবে কে কক্ষতে আর বাকি 3খানা ইলেকট্রন ঢুকবে এল কক্ষতে। তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা হবে 2, 3। সিমিলারলি এটা হবে 2, 4। এরকম করে হতে থাকবে।
ঠিক আছে, এবারে আমি তোমাদের দেখাচ্ছি কি করে এটা হচ্ছে। এখানে একটা জিনিস রয়েছে, লক্ষ্য করে দেখো, নোট করে লিখে দেওয়া আছে যে সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তুমি যদি এই নিয়মে প্রত্যেকটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস দেখতে চাও তাহলে তুমি ইজিলি করতে পারবে, কিন্তু 20-র পরে কিন্তু এই নিয়ম কিন্তু আর হোল্ড করবে না। 20-র পরে কিন্তু এই নিয়ম হোল্ড করবে না, প্রবলেমটা কিন্তু সেই জায়গাতে আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, এই নিয়মে একটা জিনিস খেয়াল রাখবে, সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা তোমরা জানো, ক্লাস 9-এ পড়েছো, কিন্তু এই রুলটাকে যদি মেনে চলতে হয় তাহলে তুমি এই পদ্ধতির সাহায্যে 20-র পদ থেকে, মানে অর্থাৎ যে সমস্ত মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 20 অপেক্ষা বেশি, সেই সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি এই পদ্ধতির সাহায্যে করতে পারবে না। তাই জন্য আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে তুমি যদি এই নিয়ম মেনে যদি কোনো একটা মৌলের অবস্থানকে খুঁজে বের করতে যাও তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে। ঠিক আছে, যাই জন্য তোমাকে অন্য পদ্ধতি শিখতে হবে। তো আগে এই পদ্ধতিটা দেখে নি, ঠিক আছে। দেখো, দেখো প্রথমে এলাম হাইড্রোজেন। হাইড্রোজেনের একটি ইলেকট্রন, সেটা কিনা কে কক্ষতে ঢুকবে, বোঝা গেছে। এবারে আসছি হিলিয়াম। হিলিয়ামের দুটো ইলেকট্রন, আমরা জানি কে কক্ষতে সব থেকে বেশি যতগুলো ইলেকট্রন ঢুকতে পারবে সেটা হচ্ছে 2। আচ্ছা আমি লিখে দিই, দাঁড়াও, কোন কক্ষতে সর্বোচ্চ কটা ইলেকট্রন ঢুকবে সেটা লিখে দিচ্ছি, দাঁড়াও। কে কক্ষতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ঢুকবে সেটা হচ্ছে 2টো। এল কক্ষতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ঢুকবে সেটা হচ্ছে 8টা। এম কক্ষতে ম্যাক্সিমাম ঢুকবে 18টা। এন কক্ষতে ম্যাক্সিমাম ঢুকবে 32টা। ঠিক আছে, এবারে দেখো, আমি যদি লিথিয়ামে যাই তাহলে কে কক্ষতে তো ম্যাক্সিমাম 2টো ঢুকতে পারে। এবার আরেকটা এক্সট্রা ইলেকট্রন যেটা পড়ে রইলো সেটা অবশ্যই এল কক্ষতে ঢুকবে। সিমিলারলি বেরিলিয়াম দেখো 2-2 হয়ে গেল। তারপরে দেখো বোরন 2-3 হয়ে গেল, কার্বন 2-4 হয়ে গেল, নাইট্রোজেন 2-5 হয়ে গেল, অক্সিজেন 2-6 হয়ে গেল, ক্লোরিন 2-7 হয়ে গেল, নিয়ন 2-8 হয়ে গেল। এবারে আমি যখন সোডিয়ামে যাব, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11, তাহলে 2 হবে, 8 হবে, আরেকটা যে এক্সট্রা ইলেকট্রন থাকবে সেটা অবশ্যই এম কক্ষতে ঢুকবে। কি বলছি বুঝতে পারছো, কারণ এর 11টা রয়েছে। এখন কে এর ক্যাপাসিটি 2, তাই জন্য 2টো ঢুকেছে। এল এর ক্যাপাসিটি হচ্ছে 8, আমি কিন্তু 2-9 করতে পারবো না, কারণ এই যে এল কক্ষটা আছে না, এর ক্যাপাসিটি কিন্তু 8, এর 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাই জন্য 2, এর ক্যাপাসিটি 8, তাই জন্য 8টা ইলেকট্রন এখানে ঢুকলো। বাকি যে একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে থাকবে সেটা কিন্তু এম কক্ষতে চলে যাবে। সিমিলারলি এবার দেখো ম্যাগনেসিয়াম 2-8-2, অ্যালুমিনিয়াম 2-8-3, সিলিকন 2-8-4, পটাশিয়াম 2-8-5, সালফার 2-8-6, ক্লোরিন 2-8-7, আর্গন 2-8-8। এবারে আমি যদি পটাশিয়াম যদি করতে যাই, দেখো 2-8-8-1। প্রশ্নটা হচ্ছে এই জায়গাতেই, এম কক্ষতে যদি ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে, মানে এম কক্ষের ক্যাপাসিটি যদি 18টা হয়, তাহলে কেন এটা 9 হলো না? তাহলে দেখো 2-8-9 হওয়া উচিত ছিল, কেন 2-8-8-1 হলো, কেন এরকমটা হলো? ওই জন্য এটাই হচ্ছে আগের নিয়ম, এই যে সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই না? তাই জন্য 2-8-8-9 করে লাভ নেই, 2-8-8-1 করতে হবে। তাহলে আমি তখন ভুল বললাম, তোমাকে বুঝতে পারছো? তাহলে এইভাবে করতে হবে আর কি, মানে তুমি 2-8-18 করতে পারবে না। এইখান থেকে একটু ব্যতিক্রম আসতে শুরু করছে, কিন্তু কি বলছে বুঝতে পারছো? এক্স্যাক্টলি ভালোভাবে কিন্তু 18 পর্যন্ত মেনে চলবে। তারপরে যে নোটটা করেছিলাম যে সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেই নিয়মটাকে ফলো করানোর জন্য আমাকে এরকম করে করতে হচ্ছে। যাই হোক, এবারে ক্যালসিয়ামে আসি 2-8-8-2। তারপরে এটা দেখো 2-8-9-2 হয়ে গেল।
দেখো ক্যালসিয়াম 2882 ছিল, স্ক্যান্ডিয়ামে 2892 হয়ে গেল। এবারে তুমি এখানে কি নিয়ম লাগাবে? এটা তো 2882 আছে, পরেরটা 2889 সরি 2883 হতে পারতো। 2892 কেন হলো? এর এক্সপ্লেনেশন কিন্তু তুমি পারবে না। তোমরা ভালো করে জানো যে এই 3 থেকে মোটামুটি 1 2 3 থেকে 10 1 2 3 4 হ্যাঁ 3 থেকে 12 এই যে এই জায়গাটাকে সন্ধিগত মৌল বলা হয়। যখন সন্ধিগত মৌলের ডেফিনেশন পড়বে না, তখন তুমি দেখতে পাবে লেখা আছে যে সর্ববহিষ্ঠ কক্ষের আগের কক্ষটা যদি ইলেকট্রন দ্বারা যদি অসম্পূর্ণ যদি থাকে, তবেই সেই মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। তুমি লক্ষ্য করে দেখো, ঠিক আছে, এটা কিন্তু সন্ধিগত মৌলের আন্ডারে আসছে, কারণ সর্ববহিষ্ঠ কক্ষটা হচ্ছে 2, তার আগের কক্ষটা দেখো ইলেকট্রন দিয়ে অসম্পূর্ণ রয়েছে, পুরোপুরি ভর্তি কিন্তু নেই। এম কক্ষের ক্যাপাসিটি হচ্ছে 18, কিন্তু দেখো 9টা ইলেকট্রন রয়েছে, এখন 9টা কক্ষ কিন্তু 9টা ইলেকট্রন মানে 9টা জায়গা কিন্তু এখনো ফাঁকা রয়েছে। মানে এই কক্ষের ক্যাপাসিটি 18, দেখো কিন্তু 9টা ইলেকট্রন রয়েছে, বাকি 9টা জায়গা এখনো ফাঁকা আছে, তাই জন্য এটা সন্ধিগত মৌলের আন্ডারে আছে। তুমি দেখো এর কিন্তু তুমি এক্সপ্লেনেশন দিতে পারবে না কেন এরকমটা হচ্ছে। এবারে এক্সপ্লেনেশন দিতে পারবে না, তাই জন্য তুমি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু এর অবস্থান কিন্তু খুঁজে বের করতে পারবে না। এবারে আমাকে শিখতে হবে নতুন নিয়ম। নতুন নিয়মটা এবারে শিখতে হবে। কেন আমরা এই নিয়ম দিয়ে তো হলো না, নতুন নিয়মটা কি বলছে দেখো। মেথড 2 নাম্বার মেথডে যেটা শিখবো, 2 নাম্বার মেথডে যেটা শিখবো, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কোনো একটা মৌলের ভেতরে নিউক্লিয়াসের চারিদিকে আমার ইলেকট্রনগুলো ঘুরছে। আমরা শুধুমাত্র এইটুকু ধারণা তৈরি করতে পেরেছি যে ইলেকট্রনটা কোন কক্ষতে ঘুরছে, কোন কক্ষতে কতগুলো ইলেকট্রন থাকবে, এই ধারণাটা আমাদের হয়েছে। কিন্তু কক্ষেরও না কিছু উপকক্ষ রয়েছে। কি বললাম? কক্ষেরও কিছু উপকক্ষ রয়েছে। যেমন ধরো একটা বিল্ডিং, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে আমরা কোন বিল্ডিং এ আছি, কিন্তু একটা বিল্ডিং এর তো ফ্লোর থাকে, 1 তলা 2 তলা 3 তলা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আমাকে বলে দেওয়া হয়েছিল যে তুমি বা আমি এই বিল্ডিং এ আছি, কিন্তু এই বিল্ডিং এর কত তলাতে রয়েছি বা এই বিল্ডিং এর কততম ফ্লোরে আছি, এই সম্পর্কে কিন্তু কোনো ধারণা আমাদের আগে দেওয়া হয়নি, এবারে দেওয়া হবে। এই যে একটা কক্ষ আছে, কক্ষের আবার না কিছু উপকক্ষ রয়েছে। আমি কি বললাম? কক্ষের কিছু উপকক্ষ রয়েছে। তুমি দেখতে পেলে কে কক্ষ রয়েছে, এল কক্ষ রয়েছে, এম কক্ষ রয়েছে, এন কক্ষ রয়েছে, এগুলোকে কক্ষ বলা হচ্ছে। এবার এই যে কে কক্ষ পড়লে, এই কে কক্ষের কিছু উপকক্ষ রয়েছে। এই যে তুমি এল কক্ষ পড়লে, এই এল কক্ষেরও কিছু উপকক্ষ রয়েছে। এই যে তুমি এম কক্ষ পড়লে, এম কক্ষেরও কিছু উপকক্ষ রয়েছে। এই উপকক্ষটা তোমাদেরকে বুঝতে হবে। আমি এক্সাক্ট সব কিছু বোঝাবো না, কিছু জিনিস তোমাদেরকে মনে রাখানো করাবো বা মুখস্থ করাবো, যেগুলো তোমরা ক্লাস 11এই পড়বে। সেই জিনিসগুলো যদি বোঝাতে যাই তাহলে কিন্তু লেকচার বিশাল বড় হয়ে যাবে, আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলের মধ্যে সীমাবদ্ধ আর থাকবো না। তাই জন্য কিছু অ্যাজাম্পশন তোমাদেরকে এখন করে নিতে হবে। আমি বলছি যেটা মেনে নেবে, যেটাই হয়। কেন হয় এর উত্তর কিন্তু তোমরা ক্লাস 11 উঠেই পাবে। ঠিক আছে, কি বলছে দেখো তো। এই নিয়মের সাহায্যে আমরা জানতে পারবো ইলেকট্রনটি কোন নির্দিষ্ট কক্ষের কোন উপকক্ষে অবস্থিত, কোন নির্দিষ্ট কক্ষের কোন উপকক্ষে অবস্থিত। কি বললাম বুঝতে পারলে? এই নিয়মের সাহায্যে আমরা জানতে পারবো যে কোনো একটা ইলেকট্রন কোনো একটা নির্দিষ্ট কক্ষের কোন উপকক্ষে অবস্থিত। এখন উপকক্ষকে আমরা SPDF এইটা দিয়ে প্রকাশ করি। দেখো আমাদের S হচ্ছে একটা উপকক্ষ। আচ্ছা হ্যাঁ, উপকক্ষকে আমরা সাব অরবিট বলি। উপকক্ষকে আমরা সাব অরবিট বলি। ঠিক আছে, এবার এই উপকক্ষের কিছু কিছু নাম আছে। যেমন ধরো একটা হচ্ছে এস উপকক্ষ, একটা হচ্ছে পি উপকক্ষ, একটা হচ্ছে ডি উপকক্ষ, একটা হচ্ছে এফ উপকক্ষ। এই উপকক্ষের কিছু নাম আছে, যার মধ্যে একটা উপকক্ষ হচ্ছে এস, উপকক্ষের নামটাই হচ্ছে এস, উপকক্ষের নামটাই হচ্ছে পি, উপকক্ষের নামটাই হচ্ছে ডি, উপকক্ষের নামটাই হচ্ছে এফ। এবারে কার কার কি উপকক্ষ রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা পড়েছিলাম
কে কক্ষ আমরা পড়েছিলাম। কে কক্ষ, কে কক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এল কক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এম কক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। তোমরা জানো। এবার কোন কোন কক্ষের কি কি উপকক্ষ রয়েছে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখো, কে কক্ষের শুধুমাত্র একটি উপকক্ষ রয়েছে যার নাম হচ্ছে এস। এল কক্ষের দুটি উপকক্ষ রয়েছে, একটা হচ্ছে এস পি। এম কক্ষের দুটি উপকক্ষ রয়েছে, এস আছে, পি আছে, ডি আছে। এন কক্ষের চারটা উপকক্ষ রয়েছে, একটা হচ্ছে এস, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এফ। তাহলে কে কক্ষের একটি উপকক্ষ রয়েছে এস, এল কক্ষের দুটি উপকক্ষ রয়েছে এস পি, এম কক্ষের তিনটে উপকক্ষ রয়েছে এস পি ডি, এন কক্ষের চারটে উপকক্ষ রয়েছে এস পি ডি এফ। এবারে যে কক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 5 তার ক্ষেত্রে চারটা উপকক্ষ থাকবে, এরকম হয়ে হয়ে যাবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত তার থেকে একটা কম উপকক্ষ থাকবে। এখানে n ইজ ইকুয়াল টু, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, যতগুলি মুখ্য কোয়ান্টাম মানে কোনো একটা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত ততগুলি উপকক্ষ থাকবে। দেখো, কে এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1, তাই জন্য কে কক্ষের একটি উপকক্ষ রয়েছে এস। এল এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 2, তাই জন্য এল কক্ষের দুটি উপকক্ষ রয়েছে এস আর পি। এম এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3, তাই জন্য এম কক্ষের তিনটে উপকক্ষ রয়েছে এস পি ডি। এন এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 4, তাই জন্য এন এর ক্ষেত্রে চারটে উপকক্ষ রয়েছে এস পি ডি এফ। এর পরে যে কক্ষটা হবে তার ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 5 হবে এবং তার ক্ষেত্রে 5টা উপকক্ষ থাকবে। কি বললাম বুঝতে পারলে? জেনারেলি আমাদের এতটা পর্যন্তই লাগে, এর বেশি লাগে না, কারণ এর বেশি আমরা করে দেখি না, পরীক্ষাতে আসেও না। বাস এইটুকু জিনিস মুখস্থ রাখবে। নেক্সট তোমাকে যে জিনিসটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এস কক্ষটা পড়লাম, এস কক্ষতে, আচ্ছা দাঁড়াও, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন সাবঅরবিট। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন সাবঅরবিট। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। এসে একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এফ। এস কক্ষতে, সরি এস উপকক্ষতে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে দুটো, দাঁড়াও, এস উপকক্ষতে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে দুটো, পি উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 6টা, ডি উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 10টা, এফ উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 14টা। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তোমাদেরকে দুটি জিনিস মুখস্থ করালাম। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুটো জিনিস তোমাদেরকে মুখস্থ রাখা করিয়েছি। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা।
উপকক্ষের নাম তোমাদেরকে মুখস্থ রাখা করিয়েছি, কোন কক্ষের কি কি উপকক্ষরা থাকবে সেটা মুখস্থ রাখা করিয়েছি, আর কোনো একটা গিভেন উপকক্ষতে কোনো একটা গিভেন সাবঅরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা তোমাদেরকে মুখস্থ রাখা করিয়েছি। এই যে এস উপকক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, পি উপকক্ষে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি উপকক্ষে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ উপকক্ষে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। বাস এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। বাস লাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে দাঁড়াও দেখো, আমি তোমাদেরকে কি বললাম বলো তো? তোমাদেরকে আমি বলেছি কে কে এল এম এন, এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 3, আর এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, এবার এর কটা উপকক্ষ থাকবে? কে এর একটা উপকক্ষ থাকবে, কারণ n ইজ ইকুয়াল টু 1, একটাই উপকক্ষ থাকবে। উপকক্ষের নাম কি হবে? উপকক্ষের নাম হবে এস। যেহেতু দেখো এবারে এস উপকক্ষ তো কে এরও রয়েছে, এল এরও রয়েছে, এম এরও রয়েছে, এন এরও রয়েছে। আমি কি বলছি ভালো করে বোঝো, এস উপকক্ষ কে এরও রয়েছে, এল এরও রয়েছে, এম এরও রয়েছে, এন এরও রয়েছে। দেখো এর আছে এস পি, এর আছে এস পি ডি, এস পি ডি, এর আছে এস পি ডি এফ। দেখো এস উপকক্ষ কিন্তু কে এরও রয়েছে, এল এরও রয়েছে, এম এরও রয়েছে, এন এরও রয়েছে। চিহ্নিত কিভাবে করব? দেখো কে উপকক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1, তাই জন্য এটা হচ্ছে 1s। এল উপকক্ষের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2, তাই জন্য এটা হয়ে যাবে 2s। এম এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 3, এটা হয়ে যাবে 3s। এন এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 4, তাই জন্য এটা হয়ে যাবে 4s। এবার দেখো পি এরও রয়েছে, এরও রয়েছে, এরও রয়েছে, তাই জন্য এল কক্ষের যে পি উপকক্ষ রয়েছে তার নাম হবে 2p। সিমিলারলি এর হবে 3p, এর হবে 4p। এখন দেখো ডি এম এরও রয়েছে, এন এরও রয়েছে, তাহলে এর নাম হবে 3d, এর নাম হবে 4d। সিমিলারলি এর নাম হবে 4f। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে এত মশা, যাই হোক, তাহলে কে কক্ষের একটি উপকক্ষ 1s, এল কক্ষের দুটি উপকক্ষ 2s আর 2p, এম এর তিনটে উপকক্ষ 3s 3p 3d, এন এর চারটে উপকক্ষ 4s 4p 4d আর 4f। কি বললাম বুঝতে পারলে? এবারে তোমাদেরকে একটা নিয়ম শিখাচ্ছি। আচ্ছা আমি লিখে দিই আর একটা জিনিস, এর পরে যে কক্ষ থাকবে তার সেরকম উপকক্ষ থাকবে 5s, তারপরে কত থাকবে? 5s থাকবে, 5p থাকবে, 5d থাকবে, 5f থাকবে। এদিকটা আর লাগে না, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শোনো। যখন উপকক্ষগুলো ইলেকট্রন দিয়ে যখন ভর্তি হবে,
যখন উপকক্ষগুলো ইলেকট্রন দিয়ে যখন ভর্তি হবে তখন সর্বনিম্ন কক্ষ সবথেকে নিম্ন শক্তি স্তর কিন্তু আগে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। সবথেকে কম শক্তি স্তরগুলো আগে ইলেকট্রনগুলো কম শক্তি স্তরে ঢুকবে, তারপরে ইলেকট্রনগুলো বেশি শক্তি স্তরে ঢুকবে। আগে ইলেকট্রনগুলো কম শক্তি স্তরে ঢুকবে, তারপরে ইলেকট্রনগুলো বেশি শক্তি স্তরে ঢুকবে। তাহলে কোনটা কম শক্তি স্তর কোনটা বেশি শক্তি স্তর সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটাও মুখস্থ করা ট্রিক আছে। দেখো সব থেকে কম শক্তি স্তর হচ্ছে 1s, তাহলে 1s এ কিন্তু আগে ঢুকবে। সব থেকে কম শক্তি স্তর হচ্ছে 1s, তাহলে 1s এ কিন্তু আগে ঢুকবে। তাহলে 1s এ আগে ঢুকবে আমার। তারপরে তারপরের শক্তি স্তরটা হচ্ছে 2s, তারপরে তাহলে 2s এ ঢুকবে। তারপরে ঢুকবে 2p তে। 2s এর পরের শক্তি স্তরটা হচ্ছে 2p, তাহলে তারপরে ঢুকবে 2p তে। 2p যখন ভর্তি হয়ে যাবে তারপরে ঢুকবে 3s এ। কি বলছি বুঝতে পারছো? আগে ঢুকবে 1s এ, তারপরে ঢুকবে 2s এ, তারপরে ঢুকবে 2p তে। 2p যদি ভর্তি হয়ে যায় তারপরে ঢুকবে 3s এ। 3s ভর্তি হয়ে গেলে তারপরে ঢুকবে 3p তে, তারপরে 4s এ। তোমরা এরকম করে ব্যাপারটা ভাবতে পারো, সব থেকে আগে ঢুকবে 1s এ, তারপরে ঢুকবে 2s এ, তারপরে ঢুকবে 2p তে, তারপরে ঢুকবে 3s এ, তারপরে ঢুকবে 3p তে। তারপর তোমাদের মনে হতে পারে তারপরে 3d তে ঢুকবে, কিন্তু না 3d তে ঢুকবে না। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 3d দেখতে পাচ্ছ না, এই যে 3d দেখতে পাচ্ছ, এই যে 3d আর এই যে 4s, এর শক্তিটা হচ্ছে বেশি 4s অপেক্ষা। 3d এর শক্তিটা হচ্ছে বেশি 4s অপেক্ষা। তাই জন্য যখন 3p তে ঢুকবে, 3p যখন ভর্তি হয়ে যাবে 3d তে ঢুকবে না, আগে 4s এ ঢুকবে, তারপরে আমার 3d তে ঢুকবে। কি বললাম বুঝতে পারলে? তাই জন্য এই অ্যারো গুলো দিয়ে প্রকাশ করছি। তারপরে 4s ভর্তি হলে 3d ঢুকবে, তারপরে 4p ঢুকবে, 4d ঢুকবে না, তারপরে 5s ঢুকবে। এরকম অ্যারো দিয়ে দিয়ে যায়, বুঝতে পারছো? এরকম অ্যারো দিয়ে দিয়ে আসে, এরকম অ্যারো দিয়ে দিয়ে আসে। এই জায়গাটা খেয়াল রাখবে একটু। ক্লিয়ার? এই অ্যারো গুলো কিন্তু খেয়াল রাখবে। আগে 2s এ, আগে 1s এ, তারপরে 2s এ, 2s ভর্তি হলে 2p তে, 2p ভর্তি হলে 3s এ, 3s ভর্তি হলে 3p তে, 3p ভর্তি হলে অ্যারো বরাবর আগে 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে 4s, তারপরে 3d, 4p, 5s। 5s ভর্তি হলে 4d, 5p, এখানে 6s থাকবে, অবশ্যই এখানে 6s থাকবে, এখানে 6s থাকবে। কি বলছি বুঝতে পারছো? এতটা লাগে না। তাহলে আমি বলছি শক্তির ক্রমটা কিন্তু এই অ্যারো দিয়ে মুখস্থ করবে। তাহলে আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। আগে ঢুকবে 1s এ, তারপরে ঢুকবে 2s এ, তারপরে ঢুকবে 2p তে, তারপরে 3s এ, তারপরে 3p তে, তারপরে 4s এ, তারপরে 3d তে, তারপরে 4p তে, তারপরে 5s এ, তারপরে 4d তে, তারপরে 5p তে, তারপরে 6s এ। আমি করে দেখাচ্ছি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি করে দেখাচ্ছি। আচ্ছা করে দেখাচ্ছি, সেটা তো আমি এখানে আছে তো করা। এক সেকেন্ড দাও। ব্যাস। আমি কি বলেছিলাম? প্রথমে ঢুকবে 1s এ, তাহলে হাইড্রোজেনে আসি। হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের তো আমার একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন তাহলে প্রথমে কোথায় ঢুকবে? 1s এ। তাই জন্য এর ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে গেছে 1s1। তাই জন্য এর ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে গেছে 1s। তাহলে ইলেকট্রনটি কোথায় ঢুকেছে? না 1s উপকক্ষেতে ঢুকেছে।
1s উপকক্ষতে ঢুকেছে। 1টা কি প্রকাশ করছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে। sটা কি প্রকাশ করছে? sটা প্রকাশ করছে কোন উপকক্ষতে ঢুকেছে। 1টা প্রকাশ করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে কক্ষকে প্রকাশ করছে, আর s প্রকাশ করছে ওই কক্ষের কোন উপকক্ষতে প্রবেশ করেছে আর কি। তাহলে 1s মানে ইলেকট্রনটা 1s উপকক্ষতে গেছে। আর ওপরে যে একটা 1 আছে না, এই যে ওপরে একটা 1 আছে, এই 1টা প্রকাশ করছে যে 1s উপকক্ষে একটি ইলেকট্রন আছে। কি বললাম বুঝতে পারলে? এবারে আছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাহলে দুটো ইলেকট্রন। আর আমি শিখিয়েছি, আমি এইখানে একটু আগে শেখালাম না, এই যে এই জিনিসটা, আর এক সেকেন্ড, কি বললাম বুঝতে পারলে? তাহলে এস উপকক্ষতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে হাইড্রোজেনের জন্য 1s1 হলো, একটা ইলেকট্রন ছিল তো। তারপরে আছে হিলিয়াম। হিলিয়ামের জন্য দুটো ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন, যেহেতু এস কক্ষতে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই জন্য এটা হয়ে গেল 1s2। তাই জন্য এটা হয়ে গেল 1s2। 1s2 মানে অবশ্যই সবথেকে নিম্ন শক্তি স্তরে আগে ঢুকবে, তাই জন্য 1s2 হয়ে গেল। ঠিক সেরকম এবার আছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3। তাহলে আগে 1s এ ঢুকবে। 1s এ সর্বোচ্চ কটা ঢুকবে? দুটো ঢুকবে, কারণ এস উপকক্ষতে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই জন্য এখানে 1s2 হয়েছে। তার জন্য এখানে 1s2 হয়েছে। এখনো তো একটা ইলেকট্রন বাকি আছে। এখন আমি বলেছিলাম 1sটা যদি ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে যায়, এই উপকক্ষ যদি ভর্তি হয়ে যায়, তারপরে নেক্সট শক্তি স্তর আছে 2s, তাই জন্য 2s1 হলো। তাহলে এখানে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হলো সেটা হচ্ছে 1s2, 2s1। কি বললাম বুঝতে পারলে? এবারে তারপরে কি আছে? বেরিলিয়াম আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তাহলে 1s2 তো হবেই, আর একটা ইলেকট্রন 2s এর একটা মানে 2s এ ঢুকবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা দুটো ইলেকট্রন দিয়ে ভর্তি হলো, তারপরে 2sটা দুটো ইলেকট্রন দিয়ে ভর্তি হবে, তাহলে 1s2, 2s2। কি বললাম বুঝতে পারলে? এবারে কি আছে? এবারে বোরন আছে। বোরনের ক্ষেত্রে কত? বোরনের ক্ষেত্রে হয়ে গেছে 5। 5 মানে দুটো এখানে ঢুকবে, দুটো এখানে ঢুকবে, এসে তো দুটোই থাকতে পারে। বাকি একটা কোথায় ঢুকবে? আমি কি বলেছিলাম? 2s যখন ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে যাবে, তারপরে নেক্সট শক্তি স্তর আছে 2p, তাই জন্য 2p1 হলো। তাই জন্য 2p1 হলো। তাহলে 1s2, 2s2, 2p1। কি বললাম বুঝতে পারলে? এবারে কার্বন দেখো, এইখানে তো ঢুকবে না, এইখানে ঢুকবে না, কারণ এ ভর্তি হয়ে গেছে, এও ভর্তি হয়ে গেছে। এরপরে আরেকটা ইলেকট্রন যদি দরকার হয়, তাহলে পিতে ঢুকবে, তাই জন্য দেখো 2p2 আছে। এবারে যখন নাইট্রোজেনে আসছি, তখন এটাতে ঢুকবে না, এটাতে ঢুকবে না, ঢুকলে পিতে ঢুকবে, তাই জন্য p3 হলো। তাই জন্য p3 হলো। এবারে দেখো অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? 8 হয়। এটাতে ঢুকবে না, এটাতেও ঢুকবে না, ঢুকলে পিতেই ঢুকবে, তাহলে p4। ফ্লুরিনের ক্ষেত্রে 9 হয়, তাহলে পিতে ঢুকবে, p5 হলো। এবারে আসছি নিয়নের ক্ষেত্রে 1s এ ঢুকবে না, 2s এ ঢুকবে না, 2pতেই ঢুকবে, তাহলে 2p6 হলো। এখন দেখো পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রনই থাকতে পারে, তাহলে এরপরে কিন্তু পিটা ভর্তি হয়ে গেছে। এরপর কি বললাম? 2p যদি ভর্তি হয়ে যায়, তাহলে পরে 3s এ ঢুকবে। তাই জন্য পরে যখন সোডিয়াম করেছি, দেখো 2p ভর্তি হয়ে গেছে, এরপরে 3s এ ঢুকেছে। কি বললাম বুঝতে পারলে? 2p6 হয়েছে। এরপরে নেক্সট যখন সোডিয়াম করব, তখন 1s2 হবে, 2s2 হবে, 2p6 হবে। এবারে 2p তো ভর্তি হয়ে গেছে, 2p যদি আমার ভর্তি হয়ে যায়, এরপরে 3s এ ঢুকবে। 2p যদি ভর্তি হয়ে যায়, আমার 3s এ ঢুকবে। তাই জন্য 1s2, 2s2, 1s2, 2s2, 2p6, 3s1।
কি বললাম বুঝতে পারলে? এবার ম্যাগনেসিয়াম, এস এর তো ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তাই 3s1, এখানে হলো 3s2। কি বললাম বুঝতে পারলে? এবার অ্যালুমিনিয়াম, দেখো 3s ভর্তি হয়ে গেছে, এস এর তো সর্বোচ্চ দুটো থাকতে পারে, এখন এখানে 3s2s ভর্তি হয়ে গেছে। এবার 3s যদি ভর্তি হয়ে যায়, এরপরে কে আছে? 3p আছে, এরপরে আমার 3p আছে, তাই জন্য দেখো এবার 3p1 হয়েছে, 3p2, 3p3, 3p4, 3p5। কি বললাম বুঝতে পারলে? এই জায়গাগুলো খেয়াল রাখবে একটু, হ্যাঁ। দেখো 3p5, 3p6, এবার 3p যদি ভর্তি হয়ে যায়, এই 3p যদি ভর্তি হয়ে যায়, এবার 3p এর পরে কে আছে? 4s আছে, 4s এ ঢুকবে, তাই জন্য দেখো 4s1, 4s2। এবার এই 4s যদি ভর্তি হয়ে যায়, এরপরে কে আছে? 4s যদি ভর্তি হয়ে যায়, 4s এর পরে কে আছে? 3d আছে, তাহলে এবার দেখো 4s ভর্তি হয়ে গেছে, এবার দেখো 3d1, 3d2, 3d3। এবার এটা হচ্ছে ব্যতিক্রম, এইগুলো লাগবে না, 3d, 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 এরকম করে চলবে। এরপর এটা যখন হয়ে যাবে, ক্রোমিয়ামটা মনে রাখার দরকার নেই, ব্যতিক্রম বলে স্টার আছে, অত লাগবে না, ঠিক আছে। এবারে কি আছে দেখো, 3d ভর্তি হয়ে গেছে, এই 3d ভর্তি হয়ে গেল, কারণ d তে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো 3d যদি ভর্তি হয়ে যায়, 3d এর পরে কি আছে? 3d এর পরে আছে 4p, দেখো 3d 10 হয়ে গেল। সরি, এই কপারটাও ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রমটা লাগবে না, এই ক্রোমিয়ামটা আর এই কপারটা ব্যতিক্রম। দেখো 3d10 ভর্তি হয়ে গেছে, 3d এর পরে কি আছে? 4p ঢুকেছে, 4p1, 4p2, 4p3, 4p4, 4p5, 4p6। দেখো এতগুলো করালাম, লাগবে না, জাস্ট বুঝিয়ে দিলাম যে ইলেকট্রনটা হচ্ছে কিভাবে, যাচ্ছে কিভাবে। এতটা যদি ক্লিয়ার হয়ে যায়, এবারে তুমি বুঝতে পারবে যে কোনটা এস ব্লক, কোনটা পি ব্লক, এবারে তুমি ভালো করে বুঝতে পারবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা করা কিন্তু খুবই সহজ। ইলেকট্রন বিন্যাসটা যদি বুঝে যাও, করতে খুব মজা আসবে। এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা নিজেরাই করতে পারবে, যারা যারা বুঝতে পেরেছো তারা নিজেরাই করতে পারবে। ভিডিওটা আরেকবারটি, যদি যারা বুঝতে পারোনি, ভিডিওটা আরেকবারটি দেখে নেবে, বুঝতে পেরে যাবে। তাহলে ফার্স্ট কাজ কি? প্রত্যেকটা এই যে 30টা পর্যন্ত আমি যে ইলেকট্রন বিন্যাসটা এখানে করিয়ে দেখানো আছে, এই ইলেকট্রন বিন্যাসটা আগে নিজে ঘরে নিজের থেকে চেষ্টা করবে। ওই যে বললাম, দেখো 1s ভর্তি হচ্ছে, দেখো আরেকবার ডিভাইস করে দিচ্ছি। প্রথমে 1s এ ঢুকবে, প্রথমে 1s এ ঢুকবে, দেখো 1s1, 1s2, 1s ভর্তি হয়ে গেছে, কারণ এই উপকক্ষতে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। 1s যদি ভর্তি হয়ে যায়, এবারে 2s এ ঢুকবে, দেখো 2s1, 2s2। এবার দেখো s এ সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, তার মানে 2s ভর্তি হয়ে গেছে, 2s যদি ভর্তি হয়ে যায়, এবারে 2p তে ঢুকবে। 2p মানে দেখো 2p1, 2p2, 2p3, 2p4, 2p5, 2p6। 2p যদি ভর্তি হয়ে যায়, তাহলে 3s এ ঢুকবে, দেখো 3s1, 3s2, ঠিক আছে। এবার 3s যদি ভর্তি হয়ে যায়, 3p তে ঢুকবে, 3p1, 3p2, 3p3, 3p4, 3p5, 3p6, এরকম করে হতে হতে যাবে। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবারেই হচ্ছে আসল খেলা, কোনটা পি ব্লক, কোনটা এস ব্লক, কেন হয়, কি হয় না হয়, এবারে তোমাদেরকে সব বোঝানোর পালা, সব বোঝাবো, এবারে চিন্তা করার দরকার নেই। এবারে সব ইজিলি মাখনের মতো বুঝতে পারবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবারে আসছি পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা আমি কি করে বের করব? কক্ষ সংখ্যা দিয়ে পর্যায় সংখ্যা বের করা হয়, ঠিক আছে। আমি কি বললাম? কক্ষ সংখ্যা দিয়ে পর্যায় সংখ্যা বের করা হয়। তুমি লক্ষ্য করে দেখো 4s, সাপোজ করো 4s, 4s মানে কি? 4s এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? 4, তাহলে কক্ষ সংখ্যা হবে 4। দেখো আমি যদি 5d নিই, আমি যদি এখানে 5d নিই, 5d তে 5টা কি রিপ্রেজেন্ট করছে? 5টা রিপ্রেজেন্ট করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে, তাহলে এইখানে 5টা রিপ্রেজেন্ট করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কক্ষ। 5 নাম্বার কক্ষ মানে 5 নাম্বার পর্যায়। যদি পর্যায় সংখ্যা তোমাকে যদি খুঁজে পেতে হয়, তাহলে দেখতে হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কোন কক্ষতে রয়েছে। তোমাকে যদি পর্যায় সংখ্যা খুঁজে বের করতে হয়, তাহলে দেখতে হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কোন কক্ষতে রয়েছে। দেখো একটু উপরের দিকে যাই, ছাড়ো, দেখো এখানে দেখো অ্যালুমিনিয়াম, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষতে রয়েছে, তাই জন্য এর পিরিয়ডটা হবে 3, এর পিরিয়ড বা পর্যায়টা হবে 3। তুমি লক্ষ্য করে দেখো এটার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা 4 নম্বর কক্ষতে রয়েছে, তাহলে এর পর্যায় সংখ্যা হবে 4।
তুমি লক্ষ্য করে দেখো এরও দেখো না সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা 4 নম্বর, দেখো 4 এ রয়েছে 4s2। সব থেকে সর্বোচ্চ কক্ষ কত রয়েছে? 4 রয়েছে, তাই জন্য এরও পর্যায় সংখ্যা হচ্ছে 4, এরও পর্যায় সংখ্যা হচ্ছে 4। কি বললাম বুঝতে পারলে? তুমি লক্ষ্য করে দেখো এটা কি আছে তোমার? নিয়ন আছে। নিয়নের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কোন কক্ষতে রয়েছে? 2 এ রয়েছে, তাহলে নিয়নের ক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে আমার 2। বুঝতে পারলে? তুমি দেখো এবার তুমি নিজেই বলো ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা কোন পর্যায়ে রয়েছে বা কোন কক্ষতে রয়েছে? তুমি দেখো এখানে হাইয়েস্ট রয়েছে 3, তাহলে পর্যায়টা হবে আমার 3। কি বললাম বুঝতে পারলে? তুমি যেটা খুশি করো, একদম চোখ বন্ধ করে ধরো এখানে হাত পড়লো, আমি চোখ বন্ধ করেছি, আমার এখানে হাত পড়েছে, কি আছে? আচ্ছা আমার এটা পড়েছে। সব থেকে ম্যাক্সিমাম নাম্বার কত আছে? 4 আছে, তাহলে অবশ্যই এটা 4 নম্বর পর্যায়ে হবে, পিরিয়ডটা আমার 4 হবে। আচ্ছা আমি খুঁজে দেখি পিরিয়ডটা কি 4 সত্যিকারে হচ্ছে। আমি এখানে বের করলাম ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে 23, দেখি 23 23 23, ভ্যানাডিয়াম 23, ভ্যানাডিয়াম 23 23 23 23, এই যে ভ্যানাডিয়াম 23, 4 নম্বর মিলছে দেখো তো। মিললো 4 নম্বর, 4 নম্বর মিলেছে, বোঝা গেছে? তাহলে তোমাকে দেখতে হবে ইলেকট্রন বিন্যাস তুমি করলে তোমাকে দেখতে হবে ম্যাক্সিমাম কক্ষ নাম্বার কত। ম্যাক্সিমাম কক্ষ নাম্বারটাই হচ্ছে পর্যায় সংখ্যা, বোঝা গেছে? এবারে আসছি শ্রেণী সংখ্যা। দেখো শ্রেণী সংখ্যা তোমাকে যদি বুঝতে হয়, দেখো প্রথমে দুটো হচ্ছে এস ব্লক, মুখস্থ রাখবে, প্রথমে দুটো হচ্ছে এস ব্লক, 1 আর 2, এটা হচ্ছে আমার এস ব্লকের আন্ডারে আছে। এটা হয়ে গেল এস ব্লক, এস ব্লক, ঠিক আছে? এরপরে পি ব্লক কোনগুলো আছে? দেখো এটা হচ্ছে পি ব্লক, তার মানে এই 13 থেকে 18 এগুলো হচ্ছে পি ব্লক। এটা হয়ে গেল তোমার পি ব্লক। পি ব্লক মানে কি? লাস্টের যে ইলেকট্রনটা রয়েছে সেটা কোন উপকক্ষতে রয়েছে সেই অনুসারে ব্লক ঠিক করা হয়। আগে ব্লকটা মুখস্থ করো, প্রথমে দুটো হবে এস ব্লক, তারপরে লাস্টের ছটা হবে পি ব্লক। দেখো তোমাদেরকে এইমাত্র শিখিয়েছি না যে এস উপকক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এস উপকক্ষে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। ব্লক কি প্রকাশ করে বলো তো? ব্লক প্রকাশ করছে লাস্ট কক্ষের ইলেকট্রনটা কোন উপকক্ষে রয়েছে। দেখো সালফারের ক্ষেত্রে যদি আমি করি, এই সালফারের ক্ষেত্রে যদি আমি করি, সালফারের লাস্ট ইলেকট্রনটা পিতে ঢুকেছে, তাই জন্য অবশ্যই এটা পি ব্লকের হবে, ঢুকবে, ঠিক আছে? এটা আমার পি ব্লক হবে, এত বড় লেখার দরকার নেই, এটা আমার পি হবে। তুমি দেখো এটার লাস্ট ইলেকট্রনটা এসে ঢুকেছে, তাই জন্য এটা এস ব্লক হবে। স্ক্যান্ডিয়ামের লাস্ট ইলেকট্রনটা ডি উপকক্ষে ঢুকেছে, তাই জন্য এটা ডি ব্লকের আন্ডারে আসবে। কি বলছি বুঝতে পারছো? তোমাকে দেখতে হবে লাস্ট ইলেকট্রনটা কোন উপকক্ষে ঢুকেছে। কি বললাম? লাস্ট ইলেকট্রনটা কোন উপকক্ষে ঢুকেছে। তুমি লক্ষ্য করে দেখো এই যে পটাশিয়ামের লাস্ট ইলেকট্রনটা এস উপকক্ষে ঢুকেছে, কোন উপকক্ষে ঢুকেছে এটা দেখতে হবে। যে উপকক্ষে ঢুকবে সেই ব্লকের আন্ডারে আসবে। এইখানে লাস্ট ইলেকট্রনটা এস উপকক্ষে ঢুকেছে, তাই জন্য এস ব্লকের আন্ডারে আসছে। এখানে লাস্ট ইলেকট্রনটা পি উপকক্ষে ঢুকেছে, তাই জন্য এটা পি ব্লকের আন্ডারে আসবে। তাহলে ব্লক কি রিপ্রেজেন্ট করে? ব্লক রিপ্রেজেন্ট করছে যে লাস্ট ইলেকট্রনটা কোন উপকক্ষতে ঢুকেছে, তাই জন্য সেটা ওই ব্লকের আন্ডারে আসছে। বোঝা গেছে? এখন এস উপকক্ষের ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তার মানে এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ঢুকতে পারে, তাই জন্য এস ব্লকের ক্ষেত্রে দুটি শ্রেণী করা হয়েছে, 1 আর 2। কি বললাম বুঝতে পারলে? এস এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? এস এর ক্যাপাসিটি হচ্ছে 2, তাই জন্য এস এর দুটি ঘরই রয়েছে। এস তো 3টে থাকতে পারে না, তাই জন্য 3টে ঘর এস এর নেই। এস এর পক্ষে দুটো ইলেকট্রনকে ঢোকানোই সম্ভব, তাই জন্য S1 আর S2, তাই জন্য 1 আর 2। বোঝা গেছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো
পি উপকক্ষের ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, 6টা ইলেকট্রন পি নিতে পারবে, তাই জন্য পি ব্লকের জন্য 6টা ঘরকে বরাদ্দ করা হয়েছে। 1 2 3 4 5 6। কি বললাম বুঝতে পারলে? পি উপকক্ষের 6টা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, তাই জন্য পি এর জন্য 6টা ঘর বরাদ্দ করা হয়েছে, 1 2 3 4 5 6। বোঝা গেছে? ঠিক সিমিলারলি তুমি লক্ষ্য করে দেখো, ডি এর ম্যাক্সিমাম ইলেকট্রনের ক্যাপাসিটি হচ্ছে 10, সে 10টা ইলেকট্রনকে নিজের কাছে ঢুকাতে পারবে, তাই জন্য ডি এর জন্য 10, দাঁড়াও, তাই জন্য ডি ব্লকের জন্য 10টা ঘরকে বরাদ্দ করা হয়েছে। 3 4 5 6 7 8 9 10 11 12। এই পুরোটাই হচ্ছে ডি ব্লক, এই পুরোটাই হচ্ছে তোমার ডি ব্লক। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে ডি ব্লক। ক্লিয়ার? এবারে এখানে আছে এফ ব্লক, এই যে এইটা হচ্ছে এফ ব্লক। লাগবে না এফ ব্লক, ভুল করেও লাগবে না। এই যে La2YB, এই যে La2YB এফ ব্লক, কারণ এইখানে ইলেকট্রনগুলো, লাস্ট ইলেকট্রনগুলো এফ উপকক্ষে ঢুকেছে, তাই জন্য এটা হচ্ছে এফ ব্লক। লাস্ট ইলেকট্রনটা এফ উপকক্ষে ঢুকেছে, তাই জন্য এফ ব্লক। আর এই দেখো লেখা আছে এখানে, এফ এর ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 14টা। এস এর ম্যাক্সিমাম ইলেকট্রন, এফ এর ম্যাক্সিমাম ইলেকট্রন, এস উপকক্ষে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন ঢুকতে পারে, তাই জন্য এদের জন্য 14টা ঘর বরাদ্দ করা উচিত ছিল। দেখো কটা ঘর আছে, দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বোঝা গেছে? তো আমাদেরকে শুধু এস ব্লক আর পি ব্লকই সিলেবাসের মধ্যে রয়েছে, ডি ব্লক আর এফ ব্লক নেই, ক্লাস 11 12 এ রয়েছে। আমি বুঝিয়ে দিলাম কোন ব্লকটা কেন এরকম নাম দেওয়া হয়েছে, কেন এতগুলো ঘর আছে। এবারে তোমাকে নেক্সট যেটা খেয়াল রাখতে হবে, সেটা প্রথমে স্থান পেয়েছে এস ব্লক, তারপরে স্থান পেয়েছে ডি ব্লক, তারপরে স্থান পেয়েছে পি ব্লক। তাহলে প্রথমে স্থান পেয়েছে এস ব্লক, আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে প্রথমে স্থান পেয়েছে এস ব্লক, তারপরে স্থান পেয়েছে ডি ব্লক, তারপরে স্থান পেয়েছে পি ব্লক। এবারে যেহেতু এস ব্লক প্রথমে স্থান পেয়েছে, তাই জন্য তুমি চুপচাপ বসে দিলেই হবে। দেখো, যেহেতু আমার এস ব্লক প্রথমে স্থান পেয়েছে, দেখো আমি যদি এটার যদি বের করতে যাই, সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কক্ষ সংখ্যাটা কত? 3। সোডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কক্ষ সংখ্যাটা কত? 3। তাহলে পিরিয়ড নাম্বার হবে কত? 3। এখন এসে একটা ইলেকট্রন রয়েছে, এসে একটা ইলেকট্রন রয়েছে, তার জন্য তাহলে এস ব্লকের 1 নাম্বার ঘরটি বরাদ্দ হবে, এস ব্লকের 1 নাম্বার ঘরটি বরাদ্দ হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যেহেতু প্রথমে এস আছে, তার জন্য 3 নম্বর পর্যায়ে আর 1 নম্বর শ্রেণীতে অবস্থান হবে। কি বললাম বুঝতে পারলে? 3 নম্বর পর্যায়ে কেন? কারণ ম্যাক্সিমাম কক্ষ সংখ্যাটা হচ্ছে 3, তাই জন্য 3 নম্বর পর্যায়ে। এস ব্লক কেন? কারণ শেষ ইলেকট্রনটা এস কক্ষে ঢুকেছে, তাই জন্য এস ব্লক। এস ব্লকের 1 নম্বরটা কেন? কারণ এসে একটি ইলেকট্রন রয়েছে, তাই জন্য এসের 1 নম্বরটা স্থান পেয়েছে। এবার দেখো মিলিয়ে দেখি, সোডিয়াম তো 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী, দেখো মিলছে কি মিলেনি? সোডিয়াম তো, এই দেখো সোডিয়াম 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী, এই যে 1 নম্বর, দেখো দেখাতে ধরো, এই দেখো সোডিয়াম 1 নম্বর শ্রেণী, আর দেখো 3 নম্বর পর্যায়ে, দেখতে পাচ্ছ? বোঝা গেছে? এবারে দেখো, এবারে এটা ম্যাক্সিমাম কক্ষ সংখ্যা 3, তাহলে এটাও হবে 3 নম্বর পর্যায়ে, এটাও হবে তোমার 3 নম্বর পর্যায়ে। যেহেতু শেষ ইলেকট্রনটা এস উপকক্ষে ঢুকেছে, তার জন্য এস ব্লক হবে। এবার S2 মানে এস ব্লকের দ্বিতীয়তম ইলেকট্রন হচ্ছে, এটা হচ্ছে এস উপকক্ষের দ্বিতীয়তম ইলেকট্রন, তাই জন্য এস ব্লকের 2 নম্বরে ঢুকবে। তাহলে এর ক্ষেত্রে পর্যায় হবে 3 নম্বর পর্যায় আর 2 নম্বর শ্রেণী। দেখি তোমার ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণী হচ্ছে কিনা দেখি। ম্যাগনেসিয়াম
3 নম্বর পর্যায়ে তো হচ্ছে ম্যাগনেসিয়াম আমার, 2 নম্বর শ্রেণীতে হচ্ছে ম্যাগনেসিয়াম আমার। দেখতে পেলে কত ইজি ব্যাপারগুলো বের করা। এস ব্লকের ব্যাপার তো বুঝতে পেরে গেছি, এবারে আসছি পি ব্লকের ব্যাপারটা। দেখো এটাতে এবার তুমি এই যে আমি ফসফরাসটা করতে ইচ্ছুক, হ্যাঁ আমি এই ফসফরাসটা করতে ইচ্ছুক, ফসফরাসটা বের করে দেখি। ফসফরাসের ম্যাক্সিমাম কক্ষ সংখ্যা কত? নিজেরা বের করো, নিজেরা বের করো, নিজেরাই করতে পারবে। দেখো ফসফরাসের ম্যাক্সিমাম কক্ষ সংখ্যা কত? 3। তাহলে ফসফরাসটা অবশ্যই 3 নম্বর পর্যায়ে অবস্থিত হবে। বোঝা গেছে? এবারে যেহেতু শেষ ইলেকট্রনটা পি উপকক্ষতে ঢুকেছে, তাই জন্য এটা পি ব্লকের আন্ডারে আসছে। এবার হচ্ছে পি উপকক্ষের তৃতীয় ইলেকট্রন, এটা হচ্ছে পি উপকক্ষের তৃতীয় ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে পি ব্লকের 3 নম্বর। এটা হচ্ছে পি ব্লকের 3 নম্বর। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে পি ব্লকের 3 নাম্বার। তাহলে এর শ্রেণী সংখ্যা যদি খুঁজে পেতে হয় তাহলে কি করতে হবে? পি ব্লক তো আমি প্রথমেই চলে যাব না, আমি তো পি ব্লক প্রথমেই চলে যাব না, প্রথমে আসবে এস, তারপরে আসবে ডি, তারপরে আসবে পি। তাহলে কতগুলো ঘর আমি জাম্প করলাম? 2টো ঘর। এস এর জন্য 2টো ঘর, ডি এর জন্য 10টা ঘর, তাহলে মোট 12টা ঘর জাম্প করেছি আমি। তাহলে এই ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা আমি করব সেটা হচ্ছে, দেখো ফসফরাস বের করছিলাম তো, ফসফরাস 2টো এস ব্লক জাম্প করব, 10টা ডি ব্লক জাম্প করব, তারপরে 3 নম্বর ঘরে মানে পি এর 3 নম্বর, তাই জন্য 3। 2টা কেন যোগ করলাম? প্রথমে 2টো এস ব্লক জাম্প, 2টো এস এর ঘর জাম্প করলাম। 10টা কেন যোগ করলাম? তারপরে ডি এর ঘর জাম্প করলাম। 3 কেন লিখলাম? কারণ এটা পি উপকক্ষের তৃতীয় ইলেকট্রন, তাই জন্য 3 যোগ করলাম। তাহলে 2 + 10 + 3, তাহলে কত হচ্ছে? 12 আর 3 15। তাহলে অবশ্যই এটা 15 নম্বর শ্রেণী হওয়া উচিত। তাহলে দেখি ফসফরাসটা 3 নম্বর পর্যায়ের 15 নম্বর শ্রেণী হচ্ছে কিনা, দেখা যাক। ফসফরাস 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 দেখো, এই যে ফসফরাস, ফসফরাস 15 নম্বর শ্রেণী হচ্ছে। ফসফরাস 3 নম্বর পর্যায়ে হচ্ছে কিনা হয়নি, দেখো ফসফরাস 3 নম্বর পর্যায়ে, দেখো হলো। বুঝতে পেরেছো? এবারে এটা ডি ব্লকের ক্ষেত্রে দেখি, ধরো এস দেখালাম, পি দেখালাম, এবারে ডি দেখাই, দাঁড়াও। দেখো এটা হচ্ছে ডি এর 2 নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার অফ কক্ষ কত আছে? 4। তাহলে এটা হবে 4 নাম্বার পর্যায়ে, এটা হবে আমার 4 নাম্বার পর্যায়ে আসবে 4 নাম্বার। এটা হচ্ছে ডি এর দ্বিতীয়তম ইলেকট্রন, তাহলে প্রথমে কে আসে? প্রথমে আসে এস, তারপরে আসে ডি। তাহলে আমি যখন ক্যালকুলেশন করব তখন প্রথমে এস ব্লককে ঝাঁপাবো, এস এর 2টো ঘর ঝাঁপাবো, তারপরে কে আসবে? তারপরে আসবে ডি। এবার ডি এর 2 নাম্বার, তাহলে 2 + 2, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর শ্রেণী। তাহলে দেখা যাক টাইটানিয়ামটা 4 নম্বর পর্যায়ে 4 নম্বর শ্রেণী কিনা। টাইটানিয়াম দেখো, টাইটানিয়াম 4 নম্বর পর্যায়ে আসছে, টাইটানিয়াম 4 নম্বর পর্যায়ের 4 নম্বর শ্রেণী কিনা, দেখো আসছে 4 নম্বর। বুঝতে পেরেছো? ডিটাও হয়ে গেল। আরেকটা দেখাই করে, আচ্ছা এটা পর্যায় 4 হবে, এটা পর্যায় 4 হবে। এরপর ডি এর 5 নাম্বার, তাহলে ডি এর হয়ে গেল 5 নাম্বার। অবস্থান খুঁজে বের করতে গেলে প্রথমে আমার এস এর 2টো ঘর লাফাতে হবে, তারপরে ডি এর 5 নাম্বার বলে 5 যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে 7। তাহলে আমার 4 নম্বর পর্যায়ে 7 নম্বর শ্রেণী হচ্ছে আমার, 4 নম্বর পর্যায়ে 7 নম্বর শ্রেণী হচ্ছে আমার ক্রোমিয়াম। 4 নম্বর পর্যায়ে 7 নম্বর শ্রেণী হচ্ছে আমার, আচ্ছা ক্রোমিয়ামটা তো এক্সেপশন, ক্রোমিয়ামটা হয়তো এটাতে হবে না, ক্রোমিয়াম এটাতে হবে না, ক্রোমিয়ামটা এক্সেপশন।
ক্রোমিয়ামটা হবে না। এই দুটো এক্সেপশন আছে, দুটো এক্সেপশন বাদে সব জায়গাতে এই রুল লাগবে। এক্সেপশনটা কেন হচ্ছে তোমরা নিজেরা করে দেখে নেবে। হ্যাঁ, তাহলে কেন এই রুলগুলো লাগছে আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে এই যে আজকের যে আলোচনাটা করলাম সেটা কিন্তু আউট অফ সিলেবাস, লাগে না। আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে কিভাবে কোনো একটা মৌলের অবস্থান আমি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে খুঁজে বের করতে পারি। তার জন্য ইলেকট্রনিক কনফিগারেশনের দরকার ছিল। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক কেন হচ্ছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এস ব্লক কনসেপ্টটা আসছে কোথা থেকে তোমরা বুঝতে পেরেছো। এগুলো বুঝতে গেলে উপকক্ষের কনসেপ্ট লাগবে। উপকক্ষের কনসেপ্ট মোটামুটি একটা বেসিক লেভেলে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ এই সেশনটা তোমাদের ভালো লেগেছে। যারা যারা বুঝতে পেরেছো খুব ভালো। এবারে তুমি দেখো পিরিয়ডিক টেবিল তোমার বুঝতে কিন্তু খুবই ইজি লাগবে, ঠিক আছে। এবার যারা যারা বুঝতে পারছো না, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে পরীক্ষাতে জেনারেলি কোয়েশ্চেন আসে না। যদির কোনো গল্প নেই, পরীক্ষাতে কোয়েশ্চেন আসে না তো। আর এমনি তো আমি আমার তরফ থেকে যতটা সহজে বোঝানো পসিবল আমি চেষ্টা করেছি। এবারে তোমরা যদি আর এক দুবার যদি ভিডিওটাকে রিভাইজ করে নাও, যদি খাতাটাকে রিভাইজ করে নাও, আর হ্যাঁ দেখলে হবে না, লিখতে হবে। যতগুলো ইলেকট্রনিক কনফিগারেশন এখানে করে দেখানো আছে তুমি কিন্তু অবশ্যই নিজে থেকে করে দেখবে, সেগুলো প্র্যাকটিস করবে। তারপরে নিজে থেকেই এই মৌলটার অবস্থান পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ের কত নম্বর শ্রেণীতে হবে সেটা নিজেরা করবে। না করলে তো হবে না, একবার দেখলে তো সবাই বুঝতে পারবে, কিন্তু না করলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। যাই হোক, আজকের সেশনটা এখানে এন্ড করছি। ভালোভাবে প্র্যাকটিস করবে, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।